স্যার, তিস্তা চুক্তি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তিস্তার জল অনেক দূর গড়িয়েছে বলা হয়। তিস্তা চুক্তির সামনের ভবিষ্যৎ আপনি কি দেখেন? তিস্তা চুক্তি কি আসলে হবে সম্ভব? দেখেন, তিস্তা চুক্তি প্রায় 12-15 বছর আগে যখন তারা চুক্তির টার্মসগুলো ঠিক করে, সেখান থেকে এখন বাস্তবতা অনেক নাটকীয় পরিবর্তন হয়েছে। শুধু যে রেজিম চেঞ্জ হয়েছে তাই না, মোদি সাহেব ক্ষমতায় রয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশে এখন দুইটা শাসক গোষ্ঠী হাত বদল করেছে। এখন ইলেকটেড গভর্নমেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিস্তার পানির ফ্লো পরিবর্তন হচ্ছে। ভারত দাবি করছে যে তিস্তার ফ্লো নাকি এখন কমে যাচ্ছে এবং ব্যাপক চর সৃষ্টি হয়েছে ভারতীয় অংশে, যার ফলে তাদের গজলডোবা বাঁধ আরও পানি প্রয়োজন। কাজে আমরা যদি তিস্তা চুক্তির দিকে তাকাই, ভারতের মুখী হয়ে থাকি এবং চীনের সাথে তিস্তা চুক্তি করা থেকে বিরত থাকি, এটা আমাদের আত্মহত্যা হবে, আত্মাহুতি হবে। ভারত কখনো আমাদেরকে তিস্তার সেই আগের চুক্তির টার্ম অনুযায়ী পানি দেওয়ার প্রশ্নই ওঠে না, দিতে পারবেও না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের সরকারের সাথে তিস্তা চুক্তি তারা যেভাবে সহজে করতে পারত, এখন এই বিএনপি গভর্নমেন্টের সাথে করতে গেলে তারা নানা রকম শর্ত জুড়ে দিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত অগ্রহণযোগ্য হতে পারে। একমাত্র উপায় হচ্ছে ভারতের সাথে যদি আমরা তিস্তা চুক্তির পথে যাই, সেটা তার আগে চীনের সাথে আমাদের চিক্তা তিস্তা প্রজেক্ট সাইন করতে হবে, যেটা তারেক জিয়া, আমরা আশা করি তারেক রহমান আগামী মাস চীনে যে ফাইনালি যেন এই চুক্তি সই। এই ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অলরেডি চীনে গিয়েছে, চীনের সাথে আলোচনা হচ্ছে। এবং আমার ধারণা যে আমরা যদি কূটনীতিতে ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ ভারতের সাথে তিস্তা চুক্তি নেগোশিয়েট করি, তাহলেই একমাত্র ভারত আমাদের ঠকাতে পারবে না। ভারত যদি আমাদেরকে চাপিয়ে দেয় তিস্তা চুক্তির নামে, তারা যদি একটা কিছু সই করে এবং ভারত সেটা অগ্রাহ্য করতে পারে। এই ফারাক্কার কথাই আপনি দেখেন, ফারাক্কা যখন প্রথম তারা ওপেন করেছিল, বলেছিল যে এটা একটা এক্সপেরিমেন্টাল। সেই এক্সপেরিমেন্টাল থেকে আজকে আমরা 30 বছর পার করে দেখছি যে কতখানি তারা তাদের কথা ভঙ্গ করেছে। ভারতের উপর আস্থা রাখা খুবই মারাত্মক, ভারতের উপর আস্থা রাখা অসম্ভব। কারণ ভারত মনে করে যে আমাদেরকে অন্যান্য দেশের সাথে সম্পর্ক, নিরাপত্তা সম্পর্ক বাদ দিতে হবে, এবং ভারতমুখী হয়ে তখনই ভারত মনে করে যে বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। কাজে তিস্তা ব্যাপারে আমরা ঠিক আছে, ভারত যদি চায় আমরা বলবো। আর আরেকটা কথা আমার মনে হয় যে এই ওয়াটার রিসোর্সেসের দায়িত্বে একজন পেশাজীবী মন্ত্রী থাকা উচিত। কারণ পেশাজীবী মন্ত্রী না হলে কিছুতেই বুঝবে না যে চীনের প্রয়োজনীয়তা কতখানি অপরিহার্য। এই প্রয়োজনীয়তা ওয়ার্ল্ড ব্যাংকেও মিট করবে না, জাপানের মতো উন্নত দেশ তারাও মিট করতে পারবে না। কেননা ভূরাজনৈতিক বাস্তবতায় একমাত্র চীন বাধ্য করতে পারে ভারতকে ন্যায্য পানির হিস্সা ছাড়তে। কেননা চীন ওই দুইটা নদী, ব্রহ্মপুত্র আর গঙ্গার আপার রিচে তারা নিয়ন্ত্রণ করে। চীন এমনই একটা অবস্থানে রয়েছে যে বাংলাদেশের সাথে যদি তারা কোঅপারেশনে যায়, সেটার ব্যাপ্তি আরও অনেক গভীর হবে। তারা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করবে, বঙ্গোপসাগরে দিয়ে তারা জিনিসপত্র পাঠাবে। বার্মা হাইলি আনস্টেবল, মায়ানমারে গৃহযুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। কাজেই চীন চায় যে বাংলাদেশের উপর দিয়ে বিকল্প রাস্তা তৈরি হোক। আমরা এখনো জানি না কিভাবে সেটা হবে। উত্তর পূর্ব ভারত কি আলটিমেটলি ভারতের সাথে রাখা ভারতের জন্য সম্ভব হবে কিনা, এগুলো আমাদের মাথা ব্যথা না। তবে চীন আমার মনে হয় নিশ্চয়ই চাইবে যে বাংলাদেশের থ্রুতে বঙ্গোপসাগরে বিকল্প পথ তারা গড়বে, বিকল্প রাস্তা করবে। এই প্রয়োজনে বাংলাদেশের মানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম, রেয়ার আর্থ কথা বলি আমরা, যেখানে আফগানিস্তান চেহারা পাল্টে যাচ্ছে। চীন আফগানিস্তান থেকে রেয়ার আর্থ নিচ্ছে। আমাদের সোনাদিয়া দ্বীপে আমরা শুনতে পাচ্ছি যে রেয়ার আর্থ, যেটা দিয়ে আপনার হাই পাওয়ার্ড ব্যাটারিজ, তারপর আপনার অনেক রকমের কাঁচামাল মাধ্যমে তৈরি করা হয়। চীন ব্যাপকভাবে আগ্রহী বাংলাদেশের সাথে মাধ্যমে তার বঙ্গোপসাগরে একটা অল্টারনেট পথ তৈরি করতে।